Welcome students. Today I'm going to explain the basic features or general characteristics of algae and their ecology and distribution. In my introductory lecture already I mentioned the detailed breakup of the paper 1, especially for Sem 1 botany general students, and the other section or portions with their basic detail outline. Today, I'm going to explain the definition of algae at first. So these are chlorophyll-bearing autophytic members of thallophytes. They may be defined as group of flower-pigmented plants with simple reproductive organ, and these reproductive organs are usually unicellular, and in some cases they are multicellular. তাহলে আগে যাদের সম্পর্কে আমরা শ্যাওলা বা শৈবাল বলে জেনেছি, তারা ক্লোরোফিল যুক্ত অটোফাইটিক বা নিজেদের খাবার তারা নিজেরা তৈরি করতে পারে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রে এদের যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা প্রজননগত গঠন দেখতে পাওয়া যায় সেটা খুবই সাধারণ হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে সেটা একটা সেল দিয়ে তৈরি হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ফিওফাইসির কিছু মেম্বার রয়েছে যাদের ক্ষেত্রে তারা মাল্টিসেলুলার হয়ে থাকে। এতে জেনারেল ক্যারেক্টারস যদি আমি খেয়াল করি তাহলে বলতে পারবো দ্য পসেস ক্লোরোফিল, আগেই বলেছি। অধিকাংশ ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকে, কিছু কিছু ক্ষেত্রে ক্লোরোফিল এ থাকছে, তার ছাড়া ক্লোরোফিল সি এবং আদার অ্যাসেসরি পিগমেন্টস ফাইকোসায়ানিন, ফাইকোইরেথ্রিন এগুলো এর সঙ্গে যুক্ত থাকে। They can produce their own food by the process of photosynthesis. আগেই বলেছি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তারা তাদের নিজেদের খাবার তৈরি করতে পারে। They require light for their growth and nutrition. In the aquatic condition, they can align themselves with the water column for this purpose. তাদের বেড়ে ওঠা এবং পুষ্টি সংগ্রহের জন্য আলোর খুবই প্রয়োজন রয়েছে, কারণ তাছাড়া সালোক সংশ্লেষ প্রক্রিয়া হবে না, তারা নিজেরা খাবার তৈরি করতে পারবে না। আর আলোকের উপস্থিতির উপর নির্ভর করে তারা বিশেষ করে যখন জলে থাকছে বিভিন্ন স্তরে থাকতে পারে। তারা জলের উপরিতলে চলে আসে বিশেষ করে ফাইটোপ্ল্যাঙ্কটনসরা যখন সূর্যালোকের উপস্থিতি থাকে। আস্তে আস্তে যখন সূর্যালোক কমে যেতে থাকে তখন তারা আবার তার নিচের স্তরে চলে যায়। সেই জন্য গবেষণার কাজে ফাইটোপ্ল্যাঙ্কটন যারা কালেক্ট করেন তাদেরকে যখন সূর্যালোক রয়েছে সূর্যের প্রথম দিকে, বিশেষ করে ভালো সূর্যালোক, সেই সময় তারা জল থেকে ফাইটোপ্ল্যাঙ্কটনকে আইদার ফাইটোপ্ল্যাঙ্কটন নেট, বিশেষ এক ধরনের নেট হয় যার মাধ্যমে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এদেরকে কালেক্ট করা যায়। এছাড়া ফাইটোপ্ল্যাঙ্কটন বটল বা বোতলেও সংগ্রহ করা যেতে পারে লুগলস আয়োডিনের মাধ্যমে, যেটা ভালোভাবে তাদেরকে থিতিয়ে পড়তে বা সেডিমেন্ট পড়তে সাহায্য করে। পরবর্তীকালে এই থিতিয়ে পড়া ফাইটোপ্ল্যাঙ্কটনসগুলোকে মাইক্রোস্কোপে দিয়ে আমরা তাদের গণনা এবং তাদের আইডেন্টিফাই করে থাকি। Next, they are very special, and so they are representatives from prokaryotes to mesokaryotes to eukaryotes. আমরা দেখতে পারি শ্যাওলা তাদের প্রোক্যারিওটিক রিপ্রেজেন্টেটিভ রয়েছে, কিছু ইউক্যারিওটিক রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আবার কিছু মেসোক্যারিওটিকও রিপ্রেজেন্টেটিভ রয়েছে। প্রোক্যারিওটিক রিপ্রেজেন্টেটিভ বলতে যাদের আদি কোষ আমরা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস অনুন্নত, তার মধ্যে সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা পাবো নস্টকের অ্যানাবিনা, স্পিরুলিনা। এই প্রত্যেকটা নামই কিন্তু আগে আমরা পড়েছি ক্লাস 11 এবং 12 এর ক্ষেত্রে, আমরা এই প্রত্যেকটা নাম পড়েছি। কিছু পড়েছি ক্লাস 11 এ ডাইভার্সিটি অফ অর্গানিজমসে, যেখানে ট্যাক্সোনমি বা ডাইভার্সিটি কিভাবে এই সমস্ত অর্গানিজমসের দ্বারা প্রভাবিত হচ্ছে, কিভাবে ট্যাক্সোনমিক্যালি তাদেরকে চেনা যাচ্ছে, তাদের মরফোলজিক্যাল ফিচার্স, এগুলো আমরা জেনেছি। আবার ক্লাস 12 এ তাদের যদি কিছু বিশেষ
জেনেটিক ফিচার্স, কিছু কারণে তাদেরকে বায়োটেকনোলজিক্যালি ইউজ করা হয়েছে, যেমন স্পিরুলিনার ক্ষেত্রে এটা একটা সুপারফুড হিসেবে ব্যবহার করা হয় প্রোটিন সোর্সের জন্য। তো এগুলো সম্পর্কে আমরা জেনেছি, কাজে নামগুলো আমাদের কাছে কিন্তু পরিচিত। মেসোক্যারিওটস যারা প্রোক্যারিওটসের থেকে একটু উন্নত, কিন্তু ইউক্যারিওটসের থেকে অনুন্নত, অর্থাৎ প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসের মাঝে যারা থাকছে তাদেরকে আমরা মেসোক্যারিওটস বলবো। যেমন ডাইনোফ্ল্যাচেলেটস, তার খুব ভালো উদাহরণ হচ্ছে সেরাটিয়াম, নকটিলিউকা, ডিনোব্রায়াম ইত্যাদি। এরপরে চলে যাচ্ছে ইউক্যারিওটস, যারা অধিকাংশ শ্যাওলারই ইউক্যারিওটিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে আমরা তুলে ধরতে পারি, যেমন ক্লোরেলা, ক্লামাইজোনাস। এছাড়া আরও যা যা ইউক্যারিওটিক অ্যালগি রয়েছে, সেটা একদম ফিওফাইটিক রিপ্রেজেন্টেটিভ, ফিওফাইসিতে যারা রয়েছে থেকে রোডোফাইসিতে যারা রয়েছে বা রেড অ্যালগি, এদের প্রত্যেকেই এরা ইউক্যারিওটিক। তা এরপরে আমরা চলে যাচ্ছি দ্য সেল ওয়াল অফ অ্যালগি আর ফর্মড অফ সেলুলোজ। তাদের কোষ প্রাচীর তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে, এবং এটাকে আমরা কি করে বুঝবো? যদি আমরা আয়োডিন টেস্ট করি তাহলে সেলুলোজের উপস্থিতি থাকলে একটা ব্লু কালার তৈরি হবে, যেটা দিয়ে আমরা সহজেই বলে দিতে পারবো যে এই কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি হয়েছে, এবং এর মাধ্যমে আমরা অ্যালগি বা শ্যাওলাকে ফাঙ্গাস বা ছত্রাকের থেকে আলাদা করতে পারি। Algal ecology and distribution. They are ubiquitous in distribution. এক্ষেত্রে ubiquitous এই শব্দটাতে আমরা বোঝাতে চাইছি সর্বত্র বিরাজমান, অলমোস্ট যে কোনো জায়গায় তাদেরকে পাওয়া যায়। ব্রডলি তাদের হ্যাবিটেটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অ্যাকোয়াটিক, সেমি অ্যাকোয়াটিক, টেরেস্ট্রিয়াল। তাদের মধ্যে অ্যাকোয়াটিক এবং সেমি অ্যাকোয়াটিক কন্ডিশনে তাদের বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এছাড়া আরো বিশেষ বিশেষ হ্যাবিটেটে আমরা অ্যালগি বা শৈবালদের পেয়ে থাকি, যেমন প্ল্যাঙ্কটন, ফ্রি ফ্লোটিং অ্যালগি। দে আর আইদার ফাইটোপ্ল্যাঙ্কটন অর জুপ্ল্যাঙ্কটন। তাহলে প্ল্যান্ট হলে তাদেরকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলবো, অ্যানিমাল হলে তাদেরকে আমরা জুপ্ল্যাঙ্কটন বলবো। তার মধ্যে আমরা অলরেডি যাদের নাম বলেছি, যেমন সেখানে নস্টক থাকতে পারে, সেখানে আদার ক্লোরোফাইসির মেম্বার, সায়ানোফাইসির মেম্বার যেমন স্পিরুলিনা থাকতে পারে, কসমেরিয়াম থাকতে পারে, ক্লস্টেরিয়াম থাকতে পারে। এই কসমেরিয়াম, ক্লস্টেরিয়াম, মাইক্রোস্টিরিয়াস এরা সবাই ক্লোরোফাইসির মেম্বার। এছাড়া ডাইনোফ্ল্যাজেলেটস থাকতে পারে, যার নামও আমরা আগে উল্লেখ করেছি, যেমন ডিনোব্রায়ন, যেমন সেরাটিয়াম, যেমন নকটিলিউকা এটসেট্রা। বেনথস, বটম ডুয়েলিং অ্যালগি। বেশ কিছু ক্ষেত্রে তারা জলের বা কোনো জলাধারের পাদদেশের আটকে থাকে, তখন তাদেরকে বেনথস বলা হয়ে থাকে। এপিলিথিক, কখনো কখনো তারা পাথরের সঙ্গে আটকে থাকে, অ্যাটাচড টু স্টোনস। এর ভালো উদাহরণ আমরা হিসেবে ব্যবহার করতে পারি আলভা, একটা এডিবল অ্যালগি, যেটা পাথর এবং পাথরের খাঁজে খাঁজে আটকে থাকে, বিশেষ করে মেরিন কন্ডিশন এদিকে আমরা দেখতে পাই। এপিপিলিক, অ্যাটাচ টু স্যান্ড অর মাড। কিছু কিছু ক্ষেত্রে শৈবালরা মাটি বা বালির সঙ্গেও যুক্ত থাকতে পারে। এরপরে আমরা পাচ্ছি এপিফাইটিক, অ্যাটাচ টু প্ল্যান্টস, যখন তারা অন্য কোনো গাছের গায়ে আটকে থাকে, বাসস্থান হিসাবে ব্যবহার করে থাকে। এই রকম উদাহরণের জন্য আমরা এপিফাইটিক অ্যালগির কথা বলতে পারি। এরপরে এপিজোইক, অ্যাটাচ টু অ্যানিমালস। কখনো কখনো অ্যালগি বা শ্যাওলা তারা অ্যানিমালসদের সঙ্গেও শরীরের সঙ্গে আটকে থাকে, যেমন পোলার বিয়ার্স এর গায়ে, মেরু ভাল্লুকের গায়ে বেশ কিছু নীলাভ শৈবাল থাকে। এরপরে চলে আসছি নিওস্টনিক অর্গানিজমস or algae live at the interface of water and atmosphere. যখন তারা জল এবং বাতাসের মাঝামাঝি কিছুটা ভেসে থাকে, এই ধরনের অর্গানিজমস গুলোকে নিওস্টনিক বলা হয়ে থাকে। এই ছবি থেকে আমরা আগের বলা হ্যাবিটেটস গুলোতে কি কি অ্যালগি থাকে তার একটু ধারণা পেয়ে যাবেন, আর তাদেরকে চিনেও নিতে পারবেন। এর মধ্যে প্রথমেই আমরা যার নাম পাবো
তাকে আমরা খুব আগে থেকে, আরো আগে থেকে ক্লাস 9 বা ক্লাস 8 থেকে এর নাম শুনে আসছি। সেটা হচ্ছে ক্লামাইটোমাস, একটা ক্লোরোফাইসির মেম্বার। ইউনিসেল, একটা কোষী এই শ্যাওলাটি গঠন করেছে, তার দুখানা ফ্ল্যাজেলা রয়েছে। এরপরে আসি ইউলোথ্রিক্স। এক্ষেত্রে অনেকগুলো পরপর সেল দিয়ে এই ট্রাইকোমটি তৈরি হয়েছে। তাহলে a row of cell develop a trichome, and whenever a row of cell covered by a sheath, this is known as filament. তাহলে শব্দ দুটো যদিও আমরা সমার্থক হিসেবে ব্যবহার করি, ট্রাইকোম আর ফিলামেন্ট একটু সামান্য পার্থক্য আছে। তাহলে ট্রাইকোম হচ্ছে রো অফ সেলস পরপর যখন তারা রয়েছে, আর ফিলামেন্ট হচ্ছে যখন রো অফ সেলস পরপর থাকা একটা সারিবদ্ধ কোষ দুটো শীথ বা কভারিং এর মধ্যে বা পর্দার মধ্যে রয়েছে, তাকে আমরা বলে থাকি ফিলামেন্ট। এই আলভার কথা আমরা একটু আগেই বলছিলাম, যাদের ক্ষেত্রে আমরা এপিলিথিক কন্ডিশন বা পাথরের অবস্থায় রয়েছে সেখানে তারা থাকতে পারে। ভাউকেরিয়া এর কন্ডিশন আমরা এপিপিলিক পেয়েছি, স্যান্ড অর মাড, মাটির উপরে অনেক ক্ষেত্রে ভাউকেরিয়া গ্রো করে। ভাউকেরিয়া এটা একটা জ্যান্থোফাইসির মেম্বার। এরপরে চলে আসছি ব্যাসিলিরোফাইসি বা ডায়াটমস, যাদের ডাকনাম। এরা দু রকমের হতে পারে, সেন্ট্রিক বা গোলাকার এবং পিনেট বা লম্বা এরকম আকৃতি বিশিষ্ট। এবার চলে আসছি ডাইনোফ্ল্যাজেলেটস। সেরাটিয়ামের কথা আগেই বলেছি যে মেসোফাইটিক অর্গানিজমসের একটা খুব ভালো এক্সাম্পল। এছাড়া সেরাটিয়াম ফাইটোপ্ল্যাঙ্কটন হিসেবেও খুব বেশি দেখতে পাওয়া যায়। এবার পলিসাইফোনিয়া, একটা রেড অ্যালগি বা লাল রঙের শ্যাওলা, অর্থাৎ ক্লাস রোডোফাইসি। এরপরে চলে যাচ্ছি নেরোসিস্টিস, এটা ম্যাক্রোস্কোপিক ফিওফাইসি একটা অ্যালগি। এরপরে আসছি ইউগ্লিনা, এটা ইউগ্লিনোফাইসির মেম্বার। এটাও জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে হিসেবে পাওয়া যেতে পারে এবং বিশেষ করে অর্গানিক্যালি পলিউটেড ওয়াটারে ইউগ্লিনা দেখতে পাওয়া যায় খুব বেশি করে। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে অ্যালগির বেসিক ডেফিনেশন, অ্যালগির জেনারেল ক্যারেক্টার্স, আর অ্যালগাল ইকোলজি অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ অ্যালগি কিরকম কিরকম জায়গাতে থাকতে পারে এবং তাদের বাসস্থান কি ধরনের হতে পারে। এরপরে আমি দুটো বইয়ের কথা বলে আজকের ক্লাস শেষ করব। যদিও এই বই দুটো জেনারেল স্টুডেন্টসদের জন্য কেনার কোনো প্রয়োজন নেই, এটা অ্যালগির বিশেষ ভালো বই হিসেবে ধারণা রাখা দরকার, সেই জন্য এদের নামকরণ জানিয়ে রাখছি। বৈশিষ্ট্য সিরিজের পরপর অনেকগুলো বই আছে, অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, স্টেইডোফাইট, জিমনোস্পার্মস। এই সিরিজের মধ্যে একটা বই হচ্ছে অ্যালগি। অনার্সের স্টুডেন্ট এবং বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস যারা, তারা এই বইটা অনেকেই কিনে থাকে। এছাড়া এই বইটা আমি আমার অনেক ম্যাটেরিয়াল এবং ক্লাস এখান থেকে তৈরি করি এবং আমি নিজে পড়িও এবং পড়ার কথাও বলি। এটাও অনার্স এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, তাহলেও নামটা জেনে রাখা দরকার। খুব ভালো বই, স্যার রবার্ট এডওয়ার্ড লির ফাইটোলজি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। পরের দিন আমরা ভেরিয়াস টাইপস অফ অ্যালগাল থ্যালাস মরফোলজি অ্যান্ড দেয়ার ক্যারেক্টার্স এই নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।